নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে PHIE 145 হিস্ট্রি ইউনিট 10 এবং ইউনিট 11 টপিক লিবারেল ডেমোক্রেসি অ্যান্ড দ্য সোশ্যালিস্ট ওয়ার্ল্ড। এই আলোচনায় আজকের লাইভ অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি অঞ্জন কুমার বসু স্বাগত জানাই। আজকের আমার আলোচনার বিষয়বস্তু এই দুই পাঠ এককগুলির উদ্দেশ্যগত দিক, তারপর আমি আলোচনা করব ভার্সাই চুক্তি এবং গণতান্ত্রিক চেতনা, ভাইমার বা ওয়াইমার প্রজাতন্ত্র। পরবর্তী পর্বে আমি আলোচনা করব ব্রিটেন ও ফ্রান্সের নিরাপত্তার অনুসন্ধান, 1929-30 অর্থনৈতিক মহামন্দা এবং বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব যে রাশিয়াতে সংগঠিত হয়েছিল, সেই সমাজতান্ত্রিক চিন্তা চেতনার বিকাশ এবং রাশিয়াতে নতুন অর্থনৈতিক নীতি লেনিন কর্তৃক যে গ্রহণ করা হয়েছিল সেই বিষয় সম্পর্কে আমি প্রথমেই এই দুই পাঠ এককের উদ্দেশ্যগত দিক সম্পর্কে পাঠক সমাজকে অবগত করতে চাই। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই পাঠ একক, বিশেষ করে পাঠ একক 10 এর মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ অবসানে বিশ্ব রাজনৈতিক ব্যবস্থায় যে গণতান্ত্রিক চিন্তা চেতনার বিকাশ ভার্সাই চুক্তি ব্যবস্থার মধ্য দিয়ে বিষয়ের উপর ধারণা প্রদান করে, পাশাপাশি গণতান্ত্রিক চেতনা যা মিত্রপক্ষের বাইরে অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রসারিত হওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছিল, বিশেষ করে ওয়াইমার প্রজাতন্ত্র বা ভাইমার প্রজাতন্ত্র গঠন জার্মানিতে। এই বিষয় সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। এর পাশাপাশি ব্রিটেন এবং ফ্রান্স, বিশেষ করে ফ্রান্সের নিরাপত্তার তাগিদ যেভাবে নতুন করে জন্ম নিয়েছিল ভার্সাই সন্ধি ব্যবস্থার পর বা প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর, সেই সম্পর্কে একটা ধারণ পাঠক সমাজ উপলব্ধি করবে। ব্রিটেন এবং ফ্রান্সের চলমান স্থিতিশীল বিশ্ব ব্যবস্থা টিকিয়ে রাখার যে কর্ম উদ্যোগ, যেটাকে আমরা নিরাপত্তার অনুসন্ধান, সেই সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। এর পাশাপাশি অর্থনৈতিক মহামন্দা 1929-30 এই সময় পর আমেরিকার শেয়ার বাজারকে কেন্দ্র করে বা আমেরিকার অর্থনীতির রদবদলকে কেন্দ্র করে যে সমগ্র বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা টানাপোড়েন বা রদবদল ঘটেছিল, সেই বিষয় সম্পর্কে পাঠক সমাজ অবহিত হতে পারবে। এর পাশাপাশি বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব যা রাশিয়াতে সংগঠিত হয়েছিল এবং রাশিয়াতে নতুন ধরনের অর্থনৈতিক নীতি, যা পরিকল্পিত অর্থনীতি,
এবং পরিকল্পিত শিল্পায়ন শ্রমিক কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি বিধানের প্রচেষ্টা সমাজতান্ত্রিক সরকার কর্তৃক বা সমাজ বিপ্লবের মধ্যে দিয়ে যেভাবে এগিয়ে চলেছিল তার উপর একটা ধারণা পাঠ্যক্রম 11 এর মাধ্যমে অর্জন করা সম্ভব। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই দুই পাঠ্যক্রমের মধ্য দিয়ে একদিকে গণতান্ত্রিক চিন্তা চেতনার বিকাশের প্রচেষ্টা, যা 1920 দশক এবং 30 দশকের সূচনা লগ্নে সমগ্র বিশ্বে বিরাজমান ছিল, সেই সম্পর্কে অবগত হতে পারবে। আবার পাঠ্যক্রম 11 এর মাধ্যমে সমাজতান্ত্রিক বিপ্লব, যা 1917 সালে রাশিয়াতে প্রথম সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সাফল্য পেয়েছিল এবং রাশিয়াকে পুনর্গঠিত করার মধ্য দিয়ে সমাজতান্ত্রিক চিন্তা চেতনা যে প্রকাশমানতা, সে সম্পর্কে পাঠক সমাজ একটা স্বচ্ছ ধারণা উপলব্ধি করতে পারবে। এটা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই পাঠ শিক্ষার উদ্দেশ্যগত দিক। এখন আমি আলোচনা করব ভার্সাই চুক্তি ও গণতান্ত্রিক চেতনা। 1918 সালে নভেম্বর মাসে জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়াম নিজের দেশ থেকে পালিয়ে গিয়ে হল্যান্ডে আশ্রয় নেন এবং সেখান থেকে তিনি ঘোষণা করেন যে জার্মানিতে তার রাজত্বের এবং তার বংশধরদের রাজত্বের দাবি তিনি অবসান করলেন। যাই হোক, এই পরিস্থিতিতে বিশ্বযুদ্ধের, যা দীর্ঘ 4 বছরের অধিককাল সময় ব্যাপী সংগঠিত হয়েছিল, সেই বিশ্বযুদ্ধের অবসান হয় এবং এই যুদ্ধ অবসানের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন এর আদর্শবাদী 14 দফা নীতি কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন এর পরে বিজয়ী শক্তিবর্গের সহযোগিতা নিয়ে ফ্রান্সের প্যারিসে একটি শান্তি সম্মেলনের আহ্বান করেছিলেন। উদ্দেশ্য ছিল পৃথিবীর ক্ষয়ক্ষতির পরিমাণকে স্থির করা, নির্ধারণ করা এবং আলাপ আলোচনার ভিত্তিতে জয়ী এবং পরাজয়ী শক্তির মধ্যে একটা আলোচনা। সেই আলোচনার মধ্য দিয়ে
পৃথিবীর ক্ষয়ক্ষতির পরিমাণকে নির্ধারণ করা বা নিরাময় করা। যাই হোক, এই সম্মেলনে মূলত 4টি রাষ্ট্র এবং তার প্রধানরা কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ, ফরাসি প্রধানমন্ত্রী ভিটারিও অরল্যান্ডো, মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন এবং ফরাসি প্রধানমন্ত্রী ক্লিমেনশো, অর্থাৎ ইটালির ভিটারিও অরল্যান্ডো, মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্লিমেনশো। এরা মূলত বিগ ফোর এর ভূমিকা গ্রহণ করেছিলেন। তবে 32টি রাষ্ট্রের 72 জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেছে, যার মধ্যে জার্মানির প্রতিনিধিও ছিল। মূলত মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের আদর্শবাদকে সামনে রেখে এই সন্ধি চুক্তির মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, যে বিশ্ব ব্যবস্থা মাধ্যমে বিশ্ব শান্তিকে সুনিশ্চিত করা হয়েছিল এবং পুনরায় যাতে আবার বিশ্বযুদ্ধের মধ্যে মানব সমাজকে যেতে না হয়। কিন্তু কার্যক্ষেত্রে মাত্র 2 দশক পরে আবার সমগ্র পৃথিবী বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়েছিল। অনেকে এটাও দাবি করেন ভার্সাই সন্ধি চুক্তি ব্যবস্থার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। আসলে একটা সন্ধি বা চুক্তি কিছু রাষ্ট্রের যেমন সুবিধা বা কিছু বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে, তেমনি কিছু রাষ্ট্রের কিছু বিশেষ ধরনের অসুবিধাও তৈরি করে। ভার্সাই সন্ধির মধ্য দিয়ে জার্মানির উপর একগুচ্ছ সামরিক শর্তাবলী চাপিয়ে দেওয়া ছিল, অর্থনৈতিক শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। সমগ্র বিশ্ব ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তার প্রতিটা ক্ষেত্রে জার্মানির উপর একতরফা ভাবে বা জবরদস্তিমূলক ভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল। মিত্র শক্তি বর্গ পরাজিত জার্মানির সাথে ভার্সাই সন্ধি 28 জুন 1919 এ স্বাক্ষর করেছে। জার্মানির প্রতিনিধিরা 443 পেজ এর এই চুক্তিপত্রে কার্যত নিরুপায় হয়ে স্বাক্ষর প্রদান করেছিল এবং এইভাবে কিছু ভৌগোলিক শর্ত, কিছু সামরিক শর্ত, অর্থনৈতিক শর্ত চাপি জার্মানিকে প্রতি পদে পদে পঙ্গু করার এক মানসিকতা ভার্সাই সন্ধি চুক্তির মধ্য দিয়ে
প্রতিষ্ঠা করা হয়েছিল। তার পাশাপাশি রাজতান্ত্রিক চিন্তা চেতনা একেবারে দুমড়ে মুচড়ে রাখা হয়েছিল এবং গণতান্ত্রিক চিন্তা চেতনা প্রতিষ্ঠার উদ্যোগ তৎকালীন বিশ্ব দেখিয়েছিল। এই গণতান্ত্রিক চিন্তা চেতনা ইউরোপ তথা বিশ্বের সর্বত্র তার সাথে পরিচিত ছিল কি ছিল না, সেটা ভার্সাই সন্ধি চুক্তির নিয়ন্ত্রণকারীরা সঠিকভাবে পর্যালোচনা করেননি। তাই জার্মানিতে গণতান্ত্রিক চিন্তা চেতনা যা চাপিয়ে দেওয়া হয়েছিল জার্মান জনগণের মাথার উপর, সেই ভাইমার বা ওয়াইমার প্রজাতন্ত্র মাত্র 1 দশকের মধ্যে মুক্ত হয়ে পড়েছিল এবং জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল হিটলারের নাৎসিবাদী তৎপরতা। এবং ইটালিতেও তৈরি হয়েছিল ফ্যাসিবাদী মুসোলিনি, বেনিটো মুসোলিনির কর্ম উদ্যোগ, যা 1930-এর দশকে বিশ্বকে আবার উত্তপ্ত করেছিল এবং যার অন্তিম পরিণতি আমরা লক্ষ্য করি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে। কাজেই প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি পর্বে অবশ্যই গণতান্ত্রিক চিন্তা চেতনা দ্বারা বিশ্ব চালিত হয়েছিল, কিন্তু তার স্থায়িত্ব বা মানসপটে আমি সব রাষ্ট্রের ক্ষেত্রে বলছি না, বিশেষ করে জার্মানির কথা বলতে চাই, ইটালির কথা বলতে চাই, সেখানে কতটা গণতান্ত্রিক চিন্তা চেতনা সেখানকার মানুষেরা অভ্যস্ত হয়েছিল বা সেই শাসনের দ্বারা তারা কতটা শাসিত হয়েছিল বা হতে চেয়েছিল, তা নিয়ে একটা সন্দেহের বাতাবরণ ইতিহাসে অন্তত সেই সময় সৃষ্টি হয়েছিল এবং আজকের দিনেও সেই বাস্তব ইতিহাসকে অস্বীকার করা যায় না। যেখানে দীর্ঘকাল ধরে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল, সেখানে হঠাৎ করে গণতান্ত্রিক চিন্তা চেতনা উপর থেকে চাপিয়ে দেওয়া কতটা সঙ্গত ছিল তা ভার্সাই সন্ধি চুক্তি পরবর্তী পর্বে পরিণতির মধ্যে উপলব্ধি করা যায়। আমার সংক্ষিপ্ত এই পর্বের আলোচনা ভার্সাই চুক্তি ও গণতান্ত্রিক চেতনা সম্পর্কে পাঠক সমাজ উপলব্ধি করার চেষ্টা করবেন। পাঠকের স্টাডি মেটেরিয়ালস চর্চার মধ্য দিয়ে আপনাদের এই চেতনা আরো বর্ধিত রূপ তৈরি হয়। আমার পরবর্তী আলোচনার ক্ষেত্র ওয়াইমার প্রজাতন্ত্র বা ভাইমার প্রজাতন্ত্র। আমি বলেছি প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম পোল্যান্ডে 10ই নভেম্বর 1918 সালে সেখান থেকে এক ঘোষণা জারি করেন এবং তিনি সেখানে সেই ঘোষণার মাধ্যমে বলতে চান
জার্মানির সিংহাসনের প্রতি তিনি এবং তার বংশধরদের সমস্ত দাবি তিনি প্রত্যাখ্যান করছেন। অতঃপর জার্মানির শাসন চলে আসে এক কাউন্সিল অফ পিপলস কমিশন বা কমিশনারের নামক সমিতির উপর। এই কার্যনির্বাহী সমিতির সদস্য অধিকাংশ ছিলেন সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। এই সমিতির যুগ্ম সভাপতি ছিলেন ফ্রেডারিক ইভার্ট ও হ্যাসি। নতুন এই সরকার জার্মানি তারা বর্তমান স্থিতিশীল বিশ্বের সাথে সমঝোতার মাধ্যমে জার্মানিকে এগিয়ে নেওয়ার পক্ষপাতী ছিল এবং নবগঠিত প্রজাতন্ত্রের বা প্রজাতান্ত্রিক শাসন দ্বারা তারা চালিত হতে চেয়েছে এবং 6 ফেব্রুয়ারি উইমার বা ওয়াইমার নামক একটা স্থানে তাদের অধিবেশন বা সম্মেলন আয়োজন করা হয়েছিল এবং সেখানেই গণতান্ত্রিক বা যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থাকে মান্যতা দেওয়া হয়েছিল। ওয়াইমার শাসনতন্ত্র অনুসারে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন একজন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি জনসাধারণের ভোটে নির্বাচিত হবেন। তার কার্যকালের মেয়াদ থাকবে 7 বছর। 2 কক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠিত হবে জার্মানিতে। উচ্চ কক্ষের নাম রাইখস্টাগ আর নিম্ন কক্ষের নাম রাইখস্টাগ। উচ্চ কক্ষ গঠিত হবে বিভিন্ন জার্মান রাষ্ট্রের মনোনীত প্রতিনিধিদের দ্বারা আর নিম্ন কক্ষের সদস্যরা জার্মান জনগণের ভোটে সাধারণ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে, যাদের কার্যকালের মেয়াদ থাকবে 4 বছর। সংবিধানে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হবে। 18 বছর বয়সের প্রত্যেকের স্কুলে যোগদান বাধ্যতামূলক করা হবে এবং অধিকাংশ স্কুলই রাষ্ট্রায়ত্ত করা হবে। এইভাবে জার্মানিতে ওয়াইমার বা ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং 1929 খ্রিস্টাব্দ পর্যন্ত ওয়াইমার বা ভাইমার প্রজাতন্ত্রে প্রেসিডেন্ট আমৃত্যুপদ পর্যন্ত বহাল ছিলেন ইবার্ট। পরবর্তীতে প্রেসিডেন্ট হন হিন্ডেনবুর্গ। তবে গুস্তাভ স্ট্র্যাসার নামক জনৈক বিশিষ্ট অর্থনীতিবিদ জার্মান সরকারের একসময় নেতৃত্ব দেন, যিনি জার্মানিকে স্থিতাবস্থার থেকে বাইরে এনে মিত্র পক্ষের সাথে একটা সহযোগিতার মাধ্যমে জার্মান প্রজাতন্ত্রের অগ্রগতি বা বিদেশ নীতি এমনকি অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে চেয়েছিল।
পররাষ্ট্র নীতির ক্ষেত্রে গুস্তাভ স্ট্রাসাম্যানের নীতি অবশ্যই আকর্ষণীয় ছিল। স্টালিনের জীবনীকা ছিল, তাই তিনি বিশ্বের শ্রেষ্ঠ কূটনীতিবিদের মর্যাদা পেয়েছিলেন, কিন্তু স্ট্রাসাম্যানের সেই জাতীয় জীবনীকারের অভাব তাকে সেই তকমা থেকে বা তার ইতিহাসকে খুব বেশি প্রচারের আলোয় আনেনি। কিন্তু তিনি যে কূটনৈতিক দক্ষতার মধ্য দিয়ে জার্মানিকে পুনরায় বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছিল, তা অবশ্যই চমকপ্রদ ছিল, যার উপর ভিত্তি করে জার্মানিতে পরবর্তীকালে হিটলার নাৎসিবাদের বা নাৎসি চিন্তা চেতনার বিকাশ ঘটাতে বা বিকাশ ঘটানোর স্বপ্ন দেখতে সক্ষম হয়েছিল। তার কারণ ভার্সাই সন্ধি ব্যবস্থার মধ্য দিয়ে ভাইমার বা ওয়াইমার প্রজাতন্ত্রের উপর এক গুচ্ছ শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। ভৌগোলিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে জার্মানিকে একেবারে পঙ্গু করার মানসিকতা ভার্সাই সন্ধি চুক্তির মধ্য দিয়ে ইউরোপীয় তৎকালীন নির্মাতারা বন্দোবস্ত করেছিল। আসলে পরাজিত শক্তি ওপর জয়ী শক্তির এই আধিপত্য পৃথিবীর সব সভ্যতার সব স্থানে লক্ষ্য করা যায়। ভার্সাই সন্ধি ব্যবস্থা তার ব্যতিক্রম ঘটেনি। ফলে ভার্সাই সন্ধির মধ্য দিয়ে জার্মানিতে যে ভাইমার বা ওয়াইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তার অনিবার্য পরিণতি যে পতন, তা ছিল সময়ের একটা অপেক্ষা। তার কারণ আমি ইতিপূর্বেই আলোচনা করেছি, জার্মানির জনগণ কখনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দ্বারা ইতিপূর্বে চালিত হয়নি। তারা রাজতান্ত্রিক বা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাকে মান্যতা দেয় এবং কাইজার দ্বিতীয় উইলিয়াম যে ওয়েল পলিটিক নীতি, তাও জার্মানির জনগণ মনে প্রাণে মান্যতা দিয়েছিল। কাজে উপর থেকে চাপিয়ে দেওয়া এই গণতান্ত্রিক ব্যবস্থা জার্মানির জনগণ মনে প্রাণে গ্রহণ করেনি, যা হিটলারের উত্থানের পথকে প্রশস্ত করেছিল। এই পর্বের একটা উল্লেখযোগ্য ঘটনা আমরা ইতিহাসে লক্ষ্য করি, তা হচ্ছে ব্রিটেন ও ফ্রান্সের স্থিতাবস্থা তৈরি করা
বা টিকিয়ে রাখা একটা উদ্যোগ, এবং বিশেষ করে ফ্রান্সের নিরাপত্তা বিধানে প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টার ফলশ্রুতি আমরা লক্ষ্য করি সমগ্র 1920-এর দশক জুড়ে। প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভের অব্যবহিত পরে বা কিছুটা পরে ফ্রান্স তার নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হয়। তার কারণ, সে 1870 সালে জার্মানির বিসমার্কের কাছে পরাজিত হয়েছিল, এবং জার্মানি যে কি করতে পারে সে সম্পর্কে তার একটা স্পষ্ট ধারণা ছিল। তার কারণ, ফ্রান্সের তুলনায় জার্মানির লোকবল, অর্থবল, সামরিক শক্তি এবং যুদ্ধ দক্ষতা সবই ছিল বেশি। কাজেই ভবিষ্যতে জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে আবার অস্ত্র ধরবে, এবং ভার্সাই সন্ধি ব্যবস্থা মধ্য দিয়ে বা প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের গ্লানি জার্মানির জনগণ যে মুছতে পারবে না, তা ফ্রান্স উপলব্ধি করতে সক্ষম হয়। আমেরিকার কাছ থেকে ফ্রান্স নিরাপত্তার দাবি নিশ্চিত করতে চেয়েছিল, কিন্তু আমেরিকা তাকে ততটা তার আশা পূরণ করতে পারেনি। এমনকি ব্রিটেনের পক্ষেও পুরোপুরি সম্ভব ছিল না। তাই ফ্রান্স সর্বদা একটা নিরাপত্তার সমস্যায় ভুগেছিল। এ থেকে যে ইংল্যান্ডও মুক্ত ছিল তা আমি বলবো না। এই উভয় রাষ্ট্রই বারংবার বিচলিত হয়েছিল, এবং তাদের সেই ধারণা যে ভবিষ্যৎ ইতিহাসে সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল, তাও আমরা লক্ষ্য করি। কেননা 1930-এর দশকে যখন আমরা লক্ষ্য করি হিটলারের উত্থান জার্মানিতে, তখন ক্রমে ব্রিটেন এবং ফ্রান্স হিটলারকে ক্রমাগত তোষণের নীতি গ্রহণ করেছিল, অর্থাৎ অ্যাপিসমেন্ট, একটা তোষামদ চালিয়ে গিয়েছিল, যা হিটলারের শক্তিকে ক্রমাগত বৃদ্ধি করেছিল, এবং তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে তাকে প্রতিরোধ করার সম্মিলিত প্রচেষ্টা ব্রিটেন ও ফ্রান্সের মধ্য থেকে তৈরি হবে না। তাই তিনি একের পর এক উদ্যোগ গ্রহণ করেছিলেন। জাতিসংঘের থেকে বেরিয়ে এসেছিলেন, এবং ভার্সাই সন্ধি ব্যবস্থার মধ্য দিয়ে যে অর্থনৈতিক বিধিনিষেধ জার্মানির উপর চাপানো হয়েছিল বা আর্থিক ক্ষতির বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, তা 1930-এর দশকে মহামন্দা পর্বে হিটলার প্রত্যাখ্যান করে, যে তার পক্ষে ব্রিটেন ও ফ্রান্সের আর্থিক ক্ষতি প্রদান করা সম্ভব নয়। ফলে তোষণ নীতি বা তোষামদের রাজনীতি আমরা 1930 পর্বে লক্ষ্য করি, যা প্রমাণ করে ব্রিটেন ও ফ্রান্স কেন নিরাপত্তার অনুসন্ধান করেছিল, এবং সেই প্রচেষ্টার ফলশ্রুতি আমরা লক্ষ্য করি 1921-এ পোল্যান্ডের সাথে
ফ্রান্সের একটা সামরিক চুক্তি হচ্ছে, এবং একটা পর্বে যখন ব্রিটেন জানিয়ে দেয় যে জার্মানির বিরুদ্ধে ফ্রান্সকে সে কি পরিমাণে নিরাপত্তা দিতে পারবে তা নিশ্চিত নয়, তখন পোয়েকেয়ার এর সরকার ফ্রান্সের জনসমর্থন হারাতে বসে এবং ক্রমে ফ্রান্স লিটিল আতাতভুক্ত দেশগুলির সাথে চুক্তিবদ্ধ হতে অগ্রসর হয়। যুগোস্লোভিয়া, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, এই সমস্ত ছোট্ট ছোট্ট রাষ্ট্রের সাথেও, এমনকি জার্মানির বিরুদ্ধে সামরিক মৈত্রী শক্তি জোট গড়ে তোলার উদ্যোগ এবং জার্মানিকে আর্থিক দিক থেকে পঙ্গু করে তোলার উদ্যোগ নিতে শুরু করে। অন্যদিকে ব্রিটেন এক স্থিতাবস্থা নীতির দ্বারা চালিত হয়। আর এই পর্বে 1920 দশকের একেবারে অন্তিম পর্বে 1929 যে সমগ্র বিশ্ব, আমেরিকার শেয়ার বাজার এর এক হঠাৎ পতনকে কেন্দ্র করে বা আর্থিক বিপর্যয়কে কেন্দ্র করে অর্থনৈতিক মহামন্দার কবলে নিমজ্জিত হয়। এই আর্থিক মহামন্দা এতটাই সমগ্র বিশ্ব ইতিহাসকে প্রভাবিত করে এবং আমেরিকার বিশ্ব রাজনীতির অঙ্গন থেকে যে আইসোলেশন বা একাকিত্বের রাজনীতির দিকে ঠেলে দেয়, তা ভার্সাই সন্ধি ব্যবস্থার মধ্য দিয়ে যে বিশ্ব রাজনীতির ভারসাম্যতা তৈরি করা হয়েছিল, সেই ভারসাম্যতার উপর এক বড় ধরনের আঘাত ডেকে আনে। ঐতিহাসিক ইজে হবসবম এর মতে এই অর্থনৈতিক মহামন্দার ফলে জাতীয়তাবাদের সূত্রপাত হয়, তা আন্তর্জাতিক ক্ষেত্রে যে সহযোগিতার মনোভাব যা ভার্সাই সন্ধি ব্যবস্থার মধ্য দিয়ে তৈরি হয়েছিল বা ইতিপূর্বে তৈরি হয়েছিল, তা ক্ষতিগ্রস্ত হয়। এবং এই পর্বে আমেরিকা শেয়ার বাজারে যে ধ্বংস, তা বিশ্বের অর্থনৈতিক মন্দায় রূপান্তরিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্প উৎপাদনের ক্ষেত্রে যে জোয়ার এসেছিল, এই পর্বে এসে তা ধরাশায়ী হয়ে পড়ে এবং আমেরিকা সমস্ত রকম বৈদেশিক ঋণকে বাতিল বলে ঘোষণা করে। ফলে তার পক্ষে জার্মানিকে আর ঋণ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় এবং এই পর্বে আমেরিকা ঘোষণা করে আমেরিকা কেবলমাত্র আমেরিকানদের জন্য। যাকে
কাছ এলাকায় হিটলারের মতো রাজনৈতিক বিচক্ষণ ব্যক্তিত্ব। এবং হিটলার তিনি যে প্রচার চালিয়ে আসছিলেন ভার্সাই সন্ধি ব্যবস্থার উপর, জার্মানি কোন আদর্শকে মর্যাদা দেওয়া হয়নি। সেই দাবিকে সামনে রেখে তিনি বিশ্ব ঋণের বোঝা থেকে জার্মানিকে মুক্ত করার ঘোষণা জারি করে, যে তার পক্ষে ঋণ পরিশোধ করা বা তার উপর যে ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল মিত্রপক্ষ দ্বারা, তা শোধ করা সম্ভব নয়। এই অর্থনৈতিক মহামন্দা ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া কে বাদ দিয়ে জার্মানি, অস্ট্রিয়া, সমস্ত রাষ্ট্রকে প্রভাবিত করে। অর্থনৈতিক মহামন্দার প্রভাব এতটাই গভীরে প্রথিত হয় যে যা থেকে কাটিয়ে ওঠা কার্যত অসম্ভব হয়ে পড়ে। এবং আমেরিকা বিশ্ব নিরাপত্তা বা বিশ্বের রাজনৈতিক ঘটনা প্রবাহের সাথে নিজেকে বিচ্ছিন্ন করে নেয়। 1930-এর দশকের শুরুতে, যা জার্মানির উত্থানের পথকে প্রশস্ত করে এবং হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাৎসি উত্থান সম্ভবপর হয়ে ওঠে। ক্রমে বিশ্ব নতুন ধরনের রাজনৈতিক আদর্শবাদের দ্বারা কোন কোন অংশে চালিত হতে শুরু। এই অর্থনৈতিক মহামন্দার অভিজ্ঞতা অন্যান্য রাষ্ট্রের তুলনায় ফ্রান্সে কিছুটা পরে অনুভব করা গেছে। 1929 নাগাদ ফ্রান্সের অর্থনীতি একটা স্থিতাবস্থা অবস্থায় ছিল, কিন্তু 1931 নাগাদ ফ্রান্সের বিপর্যয় শুরু হয়। অথচ এই সময় ব্রিটেন, জার্মানি, মার্কিন অর্থনীতি পুনরায় আবার মাথা তুলে দাঁড়ানোর বা স্থিতাবস্থা দিকে অগ্রসর হয়। ফলে স্বাভাবিকভাবে একটা এমন অবস্থা তৈরি হয় যা ব্রিটেন এবং ফ্রান্সের পক্ষে জার্মানিকে তোষণ করা বা হিটলারকে তোষামত করা ছাড়া আর কোনো উপায়
থাকে না। তাই আমরা 1930-এর দশকে অ্যাপিসমেন্ট বা তোষণ নীতির এক বিশেষ দিক ইংল্যান্ড এবং ফ্রান্স কর্তৃক উপলব্ধি করি। যে উপলব্ধি আমাদের ফ্রান্সের নিরাপত্তার অনুসন্ধান যে সঙ্গত ছিল, তা নিশ্চিত করে এবং ক্রমে ভার্সাই সন্ধি ব্যবস্থার অসারতা বা ভার্সাই সন্ধি ব্যবস্থার মধ্য দিয়ে যে গণতান্ত্রিক চিন্তা চেতনা মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের আদর্শবাদকে ভিত্তি করে গড়ে ওঠা প্রচেষ্টা শুরু হয়েছিল, তা যে কাগজে কলমেই ছিল, তা অন্তত এই পর্বের ইতিহাসের দিকে তাকালে আমরা উপলব্ধি করতে পারি। কাজে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বা মার্কিনী নীতি বাস্তবিকই যে মার্কিন স্বার্থের অনুসারী, মার্কিনী স্বার্থের বিরোধী, বিশ্ব স্বার্থের অনুসারী নয়, তা প্রমাণিত। ভবিষ্যতে ইতিহাস গবেষণা এই বিষয়ের উপর আরো চিন্তা চেতনা প্রসারণ ঘটে। আমার পরবর্তী আলোচনা প্রসঙ্গ রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব। রাশিয়ার এই সমাজতান্ত্রিক বিপ্লব আমার পরবর্তী আলোচনা বিষয়। পুরাতন তান্ত্রিক চিন্তা চেতনার বা পুরাতন তন্ত্রের মায়াজাল থেকে ইউরোপকে মুক্তির আহ্বান জানিয়েছিল যে সমস্ত ঘটনা প্রবাহ, তার মধ্যে 1789 সালের ফরাসি বিপ্লব এবং সেই আহ্বানে সাড়া দিয়ে উদারতন্ত্র, জাতীয়তাবাদ এবং সাম্যবাদের প্রতিষ্ঠা উত্তাল হাওয়া ইউরোপের নানা প্রান্তে বা নানা দেশে বা জাতির মধ্যে লক্ষ্য করা যায় এবং এই ঘটনার প্রায় 128 বছর পর গোটা ইউরোপ তথা বিশ্ব মানব জাতি আবার উত্তাল হয় রাশিয়ার বলশেভিক বিপ্লবের মধ্য দিয়েও 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হলেও মানব সভ্যতার বিবর্তনের ইতিহাসে বলশেভিক বিপ্লব, যা রাশিয়াতে সাফল্য লাভ করেছিল, তা বেশ স্থায়ী এবং সুদূর প্রসারী ফলের দ্বারা সমৃদ্ধ। ফরাসি বিপ্লবের লড়াই ছিল স্বৈরতন্ত্র এবং রাজতন্ত্রের বিরুদ্ধে, অন্যদিকে রুশ বিপ্লব এর আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল ধনতন্ত্রবাদ বা পুঁজিবাদের বিরুদ্ধে বা ক্যাপিটালিস্ট ইকোনমির বিরুদ্ধে। দুই ক্ষেত্রে রাজনৈতিক
ও অর্থনৈতিক অনাচার ও শোষণ থেকে নির্যাতিত শোষিত মানুষকে মুক্তি দেওয়া বা মুক্তির এক আশ্বাস ধ্বনিত হয়েছিল। সমাজতন্ত্রবাদের প্রথম প্রকাশ লাভ করেছিল পশ্চিম ইউরোপে, আর এই সমাজতান্ত্রিক গণ আন্দোলনের প্রতিকৃত হয়েছিল রুশ জনতা। মার্কস এবং এঙ্গেলস এর ধারণার উপর বা তাদের তত্ত্বকে অবলম্বন করে রাশিয়াতে লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লব, প্রথমে 1905-এর বিপ্লব, পরবর্তী পর্বে আমরা লক্ষ্য করি 1917-র বলশেভিক বিপ্লব, এর মধ্য দিয়ে সম্ভবপর হয়েছিল। এই বিপ্লব প্রতিক্রিয়াশীল রাজতন্ত্রের বিরুদ্ধে বা জারতন্ত্রের স্বৈরাচারী শাসনকে অব্যাহত রাখা যে প্রচেষ্টা রাজতন্ত্রের মধ্যে বিরাজমান ছিল, তার বিরুদ্ধে জনগণের এক সম্মিলিত প্রচেষ্টা, যেখানে শ্রমিক, কৃষক তারা তাদের দীর্ঘদিনের শোষণ বঞ্চনা বিরুদ্ধে মুক্তির আশ্বাস খুঁজে পেয়েছিল। বলেছেন রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব ক্রমে রাশিয়ার জনগণের মধ্যে এক নতুন প্রাণ স্পন্দন ঘটিয়েছিল এবং সমগ্র বিশ্বে মানুষের মুক্তির এক নতুন দিক নির্দেশ করেছিল। এবং বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব ছিল কয়েকটি ধারাবাহিক বিপ্লব, যা 1905 এবং 1917-র বলশেভিক বিপ্লবে এক পরিপূর্ণ রূপ। এই বিপ্লব লেনিনের নেতৃত্বে বলশেভিকদের সম্পদ ও শক্তি, যা তাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। বিপ্লবী টটস্কিও লেনিনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, যিনি শ্রমিক, কৃষক এবং সৈনিকদের, যারা জনগণের একটা বিরাট অংশ, তাদের দাবি দাওয়াকে প্রাধান্য দিয়েছিলেন, তাদের শোষণ বঞ্চনা দিকগুলিকে তুলে ধরেছিল। এবং লেনিনের বলশেভিক বিপ্লবে সাফল্য এবং রাশিয়াতে সোভিয়েত গঠন সর্বহারা শ্রেণী সমাজতান্ত্রিক বিপ্লবের হাতিয়ার বলে গণ্য হয়েছে। এক্ষেত্রে আমরা বলতে চাই, লেনিন তার এপ্রিল থিসিসে
সোভিয়েতের হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়ার দাবি তুলেছিলেন এবং এই দাবি পূরণের লক্ষ্যে তিনি শ্রমিক শ্রেণীকে এগিয়ে আসার আহ্বান জানান। তার অতি জনপ্রিয় কার্যকরী স্লোগান ছিল পিস, ব্রেড অ্যান্ড ল্যান্ড, অর্থাৎ শান্তি, রুটি এবং জমি। পেট্রোগ্রাফ সোভিয়েত ইতিপূর্বে দাবি তুলেছিল ক্ষতিপূরণ ও রাজ্যগ্রাস ছাড়াই যুদ্ধের অবসান হোক। লেনিন দাবি তুলেছিলেন শ্রমিক পাবে রুটি, কৃষক পাবে জমি, বিনা ক্ষতিপূরণে জমিদার ও চার্চের জমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বন্টন করা হবে। তার বলশেভিক দলের পতাকা তলে সমবেত হয়েছিল দেশের জনশক্তির এক বিরাট অংশ। সমস্ত সর্ব রাশিয়া সম্মেলনে লেনিনের থিসিস জনপ্রিয় হয়ে উঠেছে এবং 1917 বলশেভিক বিপ্লব সাফল্য পাওয়ার পর রাশিয়াতে তিনি নতুন অর্থনৈতিক নীতি, নিউ ইকোনমিক পলিসি গ্রহণ করেছিলেন। এই নতুন ইকোনমিক পলিসি মধ্য দিয়ে তিনি কৃষকদের অবস্থার পরিবর্তন, পরিকল্পিত অর্থনীতির ধারণা, এমনকি ভারতবর্ষ পরবর্তীকালে স্বাধীনতা পরবর্তী কালে যে পরিকল্পনার ধারণা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা, যা রাশিয়ার কাছ থেকে গ্রহণ করেছিল, দেশের অগ্রগতির সাথে একটা সুনির্দিষ্ট পরিকল্পনাকে সামনে রেখে এগিয়ে চলা। অর্থনৈতিক পরিকল্পনার মডেল, পরিকল্পিত শিল্পায়ন, যোগাযোগ থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ, সমস্ত ক্ষেত্রে এক নতুন ধারার সংযোজন ঘটিয়েছিলেন। এইভাবে রাশিয়াতে একটা নতুন ধারণা, বলশেভিক বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লবের, যা মধ্য দিয়ে প্রথম সাফল্য লাভ করেছিল। ফলে একদিকে ইউরোপে গণতান্ত্রিক চিন্তার প্রসার আমরা ভার্সাই সন্ধি পর্বের পরবর্তী পর্বে দেখেছি, আবার 1930-এ যে সেই গণতান্ত্রিক চেতনার অবক্ষয় লক্ষ্য করেছি। তার পাশাপাশি আমরা প্রথম বিশ্বযুদ্ধ সময় পর্ব থেকে রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব এবং একটা সমাজতান্ত্রিক ধরনের অর্থনীতি বিশ্বে প্রথম মডেল হিসেবে রাশিয়াতে প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছিলেন লেনিন এর মতো বিচক্ষণ সমাজতান্ত্রিক চিন্তকরা। আর সেই চিন্তার সূত্র দিয়েছিলেন কার্ল মার্কস ও ফ্রেডেরিক এঙ্গেলস। আর এইভাবেই 1930-এর দশকে পুনরায় বিশ্ব গণতন্ত্র, সমাজতন্ত্র, নাৎসিবাদ, ফ্যাসিবাদ, এই সবকিছুর টানাপোড়েনে পড়ে আবার পুনরায় সমগ্র বিশ্ববাসীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এক ভয়াবহ পরিণতির দিকে বা তার সম্মুখীন হতে হয়। আপনারা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই পেপারের ইউনিট নাম্বার 10 এবং 11 এর স্টাডি মেটেরিয়ালস দেখবেন। এ বিষয়ে আরো আপনাদের ধারণা বর্ধিত হবে। ধন্যবাদ। আমি আমার আলোচনা আজকের মতো এখানেই
সমাপ্তি ঘোষণা করছি।